নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই এক দাগে আছে ঠিক বিকল্পটি নির্বাচন করো। একের এক, টিকিটের অ্যালবাম গল্পটি যে মূল ভাষায় লেখা সেটি হলো তামিল। একের দুই, ইউরোপীয় বন্দীদের জন্যে সঙ্গীতের সাপ্তাহিক ব্যবস্থা আছে, উত্তরটি হবে আলিপুর জেলে। একের তিন, বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর ওপরেই, ঘদাগ অ্যাপশন। একের চার, মৃত্যুর পরে আমার প্রয়োজন হবে না, উত্তরটি হবে স্বাধীনতার। একের পাঁচ, ভয় দেখানো ড্যাশ মোড়া করব সর্বনাশ, উত্তরটি হবে ভূতের। ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ। এরপরে একের ছয় দাগে আছে বোঝাপড়া কবিতায় জীবনখানা আধার করে তোলা হয়, উত্তর হবে নিজের দোষে। একের সাত, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ক্রিয়ার কালটি হলো ঘটমান অতীত। এরপরে আট দাগে আছে সর্বনামের বিশেষণের একটি উদাহরণ হলো, উত্তরটি হবে মদীয় বাসভবন। মদীয় মানে হচ্ছে আমার, আমার বাসভবন, আমার হচ্ছে সর্বনাম পদ আর বাসভবন হচ্ছে বিশেষণ পদ, তাহলে মদীয় বাসভবন। একের নয়, যে দুটি পদের সমাস হয় সমাসবদ্ধ পদে তাদের কোনোটিকে না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে যে সমাস হয় সেটি হলো বহুব্রী সমাস। একের দশ, হাসাহাসি কোন সমাসের দৃষ্টান্ত, উত্তরটি হবে ব্যতিহার বহুব্রী। একের এগারো, মানুষ বড় কার্যে রেখাঙ্কিত পদটি জাতিবাচক বিশেষ্য। এবার দেখো দুই দাগে বলেছে অনধিক 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে, এখানে 13টি মতো প্রশ্ন আছে। দুইয়ের এক দাগ, চন্দ্রগুপ্ত নাটকের স্থান ও কাল উল্লেখ করো। নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদতট, ঘটনাটি ঘটেছে সন্ধ্যার সময়। পরের প্রশ্ন দেখো, লোকমান্য তিলকের অকাল মৃত্যুর কারণ কি বলে সুভাষচন্দ্র মনে করেন? দীর্ঘ কারাবাসে মানুষ যে দেহে মনে অকালবিদ্ধ হয়ে যায় তার কারণ হলো খারাপ খাদ্য, ব্যায়াম ও ফুর্তির অভাব, সমাজ বিচ্ছিন্নতা, অধীনতার আর শৃঙ্খলতার বন্ধুজন এবং সঙ্গীতের অভাবে। যেহেতু তিনি কারাগারে বন্দী ছিলেন, এই সমস্ত কারণে তার অকাল মৃত্যু হয়। পরের প্রশ্ন, সুভা গল্পে পরীক্ষক কে? সুধার বরকে পরীক্ষক বলা হয়েছে। মাসি পিসি কবিতায় লালগোলা ও বনগায় বলতে কি বোঝানো হয়েছে? এটি হবে লালগোলা ও বনগায় যাওয়ার ট্রেন, লোকাল ট্রেনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, মধুর ঢেকে ভোরের আলো বলতে কবি কি বুঝিয়েছেন? ভোরের আলো সর্বদাই মধুর লাগে, আর মৃত্যুর মুখোমুখি হলেই অনুভব করা যায় যে বেঁচে থাকাটা অনেক বেশি শ্রেয়। পরের প্রশ্ন, শিকলপাড়ার গান কবিতাটি কার লেখা আর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাজী নজরুল ইসলামের লেখা আর বিষের বাসি কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার দেখো দুইয়ের সাত দাগে। দুইয়ের সাত দাগে বলেছে ক্রিয়ার ভাব কাকে বলে? যে রীতির দ্বারা ক্রিয়ার কাজটি কিভাবে ঘটেছে সেটি যে অবস্থায় বোঝা যায় তাকে ক্রিয়ার ভাব বলা হয়। তারপরে আছে আলংকারিক অব্যয়ের উদাহরণসহ সংজ্ঞা দাও। বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যেসব অব্যয় ব্যবহৃত হয় তাকে বলে আলংকারিক অব্যয়, যেমন আমি তো সেই সব শুনিনি, এছাড়াও সে সৎ বটে। 9 দাগ, চলিত গদ্যে রূপান্তর করো। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন, তিনি তখনই প্রস্থান করল। সংস্কৃত ব্যাকরণ অনুসারে ও অর্থ পার্থক্যের ভিত্তিতে সমাসের শ্রেণীবিভাগ করো। সংস্কৃত ব্যাকরণ অনুসারে যেহেতু বলেছে তাই সেটা 4 প্রকার হবে।
আর যদি বাংলা ব্যাকরণ অনুসারে বলতো তাহলে 8 প্রকার হতো। ক হচ্ছে অব্যয়ী ভাব, খ তৎপুরুষ, গ দ্বন্দ্ব, ঘ বহুব্রী। তারপরে দেখো গঙ্গা নদী পদটির ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করো। গঙ্গা নাম্নী নদী, এটি হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপরে দেখো অপুকে কে গল্প লিখতে খাতা দিয়েছিল, উত্তরটি হবে রানী। 2-এর 13 দাগ, এই 2-এর 13 দাগের প্রশ্নটার উত্তরটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না, দুঃখিত। তোমরা যদি এরপরে 2-এর 13 দাগে দেখো পরশুরামের দর্প সংহার নাটকে কে নিয়তি সাজবে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য রাখলাম, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে 3 দাগে চলে যাই। 3 দাগে বলেছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1 দাগে আছে নগরাজনের অ্যালবামের প্রথম পাতায় কি লেখা ছিল। অ্যালবামের প্রথম পাতায় মোটা মোটা অক্ষরে এস নগরায়ণ নামটি লেখা ছিল। এর নিচে লেখা ছিল এই অ্যালবামটার চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা তাকে বলছি, ওপরে আমার নামটা দেখেছো, এটা আমার অ্যালবাম, সেটা আমার, এটা বলেছে এটা আমার, এবং যতক্ষণ ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। তারপরে দেখো 3-এর 2 দাগে আছে শুভার পিতার অবস্থা কেমন ছিল। এটা তোমরা পাঠ্য বইয়ের 156 পেজে দেখো। বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরে, তাহার বাখারির বেড়া, 8চালা গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রে দৃষ্টি আকর্ষণ করে। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটির কাহারও নজরে পড়ে কিনা জানি, সে কিভাবে ফাঁকি দিয়ে চলে গেছে। দুর্গাপুজোর প্রাক্কালে হরিহর স্ত্রী-পুত্র কন্যার জন্য উপহার নিয়ে ঘরে ফিরে এসেছে। পরিবারের সকলের জন্য কিছু কিছু জিনিস কিনেছে পড়ার জন্য। তার মনে আজ অপার আনন্দ। সে মনে মনে কল্পনার জাল রচনা করেছে যে ছেলে মেয়ে দুটো আর আগমনে এবং উপহার সামগ্রী দেখে খুব আনন্দ পাবে। বাড়িতে প্রবেশ করেই হরিহর বাচ্চাদের ডেকেও তাদের সাড়া পায়নি, তবু তার মনে কোনো সংশয় দেখা দেয়নি। ভেবেছে বাচ্চারা হয়তো বাইরে রয়েছে, খেলছে। সর্বজয়া নীরব ছিল প্রথমে, কিন্তু শেষে আর নিজেকে ধরে রাখতে পারল না। উচ্ছ্বসিত কণ্ঠে কেঁদে ওঠে দুর্গার মৃত্যুর কথা স্বামীর কাছে প্রকাশ করতে গিয়ে প্রশ্নোত্তরটি করেছেন। পরের প্রশ্ন দেখো, টিনের বাক্স নিয়ে কে কি খেলা দেখাতে এসেছিল। টিনের বাক্স নিয়ে নিশ্চিন্তপুরের একজন বৃদ্ধ মুসলমান বড় রংচং করা কাজ বসানো একটা টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। বাক্সের গায়ে চোঙের মতো জিনিস ছিল, তাতে চোখ একটা লাগিয়ে ছবিতে সত্যিকারের মানুষ ঘরবাড়ি দেখা যায়। 6 দাগে চলে যাই, বলেছে কম বেশি 63টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো 6-এর 1 দাগে, সত্যি আজ থেকে এটা তোর, কে কাকে কথাটা বলেছে, বিষয়টি সম্পর্কে অবিশ্বাসের ভাবনা এসেছে কেন। দেখো সত্যি আজ থেকে এটা তোর, এটা ধর। নগরাজন নিজের চোখে বিশ্বাস করিতে পারছিল না, রাজাপ্পা তার অ্যালবাম দিয়ে দিচ্ছে। এটা তোমাদের সুন্দর রামস্বামী লেখা টিকিটের অ্যালবাম গল্পটি থেকে দিয়েছে। আমি তোমাদের উত্তরটা বাংলা সহায়িকার 241 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পের কিশোর চরিত্রে নগরায়ণ একটি ডাক টিকিট সমৃদ্ধ অ্যালবাম ছিল। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে কিশোর চরিত্র নগরাজনের একটি ডাক টিকিট সমৃদ্ধ অ্যালবাম ছিল। তার কাকা তাকে সিঙ্গাপুর থেকে অ্যালবামটি পাঠিয়েছিল। সেই অ্যালবামটির চুরি করে নিয়েছিল রাজাপ্পা।
নগরাজন তা বুঝতে পারেনি, তাই সে রাজাপ্পার কাছে এসে তার অ্যালবাম হারিয়ে যাওয়ার কথা বলে দুঃখ প্রকাশ করে। নগরাজনের কষ্টে রাজাপ্পার মনে মনে বেদনা অনুভব করে। সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং নিজের সাধের অ্যালবামটিও নগরাজনের হাতে তুলে দেয়। রাজাপ্পার এমন আচরণে নগরাজন বিস্মিত হয় দারুণভাবে, কারণ সে জানতো যে টিকিটের অ্যালবামটি ছিল নগরাজনের প্রাণ, আর রাজাপ্পা সেটা দিয়ে দিতে চাইছে। সে রাজাপ্পাকে প্রশ্ন করে যে অ্যালবাম ছাড়া রাজাপ্পা থাকবে কিভাবে। তবুও রাজাপ্পা নিজের অ্যালবামটি নগরাজনের হাতে তুলে দিয়ে তাকে সেটি গ্রহণের অনুরোধ জানায়। রাজাপ্পার এমন আচরণে আকস্মিকতা নগরাজন হতবুদ্ধি হয়ে গিয়েছিল এবং তার মনে অবিশ্বাস জন্মেছিল। এই কারণেই তার মনে অবিশ্বাস জন্মেছিল। এরপরে তোমাদের 6-3 দাগের প্রশ্নটি দেখাচ্ছি। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? বক্তাকে তিনি কোথায় বসে উক্তিটি করেছেন আর উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে বক্তা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তিনি কোথায় বসে উক্তিটি করেছিলেন সেটা হবে জেলখানায় বসে। জেলের কষ্ট যতটা না দৈহিক তার থেকে অনেক বেশি মানসিক। মানুষের চোখের জল প্রতিদিন সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। বন্ধুর এই মন্তব্য লেখকের মনকে গভীর বিষণ্ণ করে তুলেছে। তবে এই দুঃখ যন্ত্রণা উন্নত কর্ম ও উচ্চ সফলতার অনুপ্রেরণা দান করে বলে তিনি মনে করেন, কারণ বিনা দুঃখ কষ্টে যা লাভ কর তার কোনো মূল্য নেই। 7 দাগে বলেছে কম বেশি 150টি শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7-এর 1 দাগে আছে কতকটাই ভাবের গতিক সবার তরে নহে সবাই, কার লেখা কোন কবিতার অংশ? প্রসঙ্গ নির্দেশ করে বিষয়টি ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে সংগৃহীত। পৃথিবীতে মানব সভ্যতা এগিয়ে চলেছে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে। সামঞ্জস্য না থাকলে মানুষ কিছুতেই সুখের সন্ধান পাবে না। এই বোঝাপড়া নিজের মনের সঙ্গে করতে হয়। কেউ আমাকে ভালোবাসতে পারে, আবার আমাকে ভালোবাসতে না এমনও অনেকেই থাকবে। কেউ নিজের স্বার্থ বিকিয়ে দেবে, কেউ কানা করিয়েও দেবে না। এটা কিছু ক্ষেত্রে ব্যক্তির স্বভাব, আবার কিছুটা পৃথিবীর স্বাভাবিক বৈচিত্র্যের উপর নির্ভরশীল। তবে মনের বুঝে নেয়া দরকার যে সকলের জন্য সর্বদাই সকলে এগিয়ে আসে না। উদ্ধৃতাংশের মাধ্যমে কবি এই কথাই বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন দেখো, বাঁধন ভয়কে করব মোরা জয়, কেন এই বাঁধন? কারা কিভাবে এই ভয়কে জয় করবে? ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতাকে হরণ করেছে। তারা ভারতবাসীকে শাসন আর শোষণ করে চলেছে। ভারতীয়রা পরাধীন, তাদের কোনো অধিকার নেই, বরং তাদের আন্দোলন বা বিপ্লবকে স্তব্ধ করতে সক্রিয় ইংরেজ সরকার। তাই ইংরেজ সরকার শিকলের বাঁধনে বাঁধতে চায় ভারতীয়দের। পরাধীন ভারতীয়রা ইংরেজ শাসনে লাঞ্ছিত, তারাই বাঁধন ভয়কে জয় করবে। কবি নজরুল ইসলাম তার শিকল পরার গান কবিতায় এমন প্রত্যয় ব্যক্ত করেছেন যে ইংরেজদের কারার বাঁধনে আর বেঁধে রাখা যাবে না ভারতীয়দের। বিপ্লবীগণ মভয় মন্ত্রে দীক্ষিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এই মন্ত্র বলহীনকেও বলবান করে তুলবে। কোনো ভয়েই তারা ভীত হবেন না, ভয়ের ত্রুটি তারা চেপে ধরে ভয়হীন হবেন। শঙ্কামুক্ত হৃদয়ে মাতৃমুক্তির ব্রত গ্রহণ করবেন। ইংরেজদের তৈরি শৃঙ্খলাকে তারা আর ভয় পাবেন না। এই শৃঙ্খলিত হাত দিয়েই শৃঙ্খল ভাঙার সংকল্প নেবেন তারা। ভয় দেখিয়ে সরকার কখনো বৃদ্ধির শক্তি নাশ করতে পারবে না। বিপ্লবীরা ভয় নামক ভূতকে দমন করবেন। তারা কারাগারের লৌহ কপাট ভেঙে টুকরো টুকরো করে বিজয়কে ছিনিয়ে আনবেন। এমন সংকল্পের শক্তিতেই তারা বাঁধন ভয়কে জয় করবেন বলে কবির বিশ্বাস।
7-এর 3 দাগে আছে অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। পেট কথাটা এখানে কোন অর্থে প্রযুক্ত আর কাদের জীবনের চিত্র কবিতায় বর্ণিত? জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে ব্যবহৃত পেট শব্দটির অভিধানিক অর্থ হল উদর বা জঠর। কবিতায় পেট শব্দটি মাসিপিসিদের পরিবারের সদস্য অর্থে ব্যবহৃত হয়েছে। কবির লেখনীতে মাসিপিসিদের দরিদ্রপূর্ণ জীবনের সংগ্রামের পরিচয় পাই আমরা। প্রতিদিন কঠিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এদের। নানা ধরনের বাধা এদের জীবনে চলার পথে কাটা হয়ে দেখা দেয়। পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘুমকে দূরে সরিয়ে রাত থাকতে থাকতেই তাদের শুরু করতে হয় দিনের কাজ। দিন, মাস, বছর হিসাব করে তারা চলেন না, কারণ প্রতিটি দিনই তাদের কাছে সমান সংগ্রামের। আলোচ্য কবিতায় মাসিপিসিদের এমন সংগ্রামমুখর জীবনচিত্রের পরিচয় আমি খুঁজে পাই। এরপরে দেখো 8 দাগে বলেছে কম বেশি 63 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদের 8-এর 1 দাগের প্রশ্নটার উত্তর দেখাচ্ছি। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নব সচ্ছলতা। কার এমন অনুভূতি? সর্বজয়ের। সে এমন স্বপ্ন কেন দেখেছিল? সর্বজয়া হরিহরের সংসারে অভাবের মধ্যে ছোট ছোট দুটো সন্তানকে নিয়ে ঘর বেঁধেছিল। অতি দুঃখে কষ্টের দিন চললেও অভাব অনটনকে মেনে নিয়েছে সে অন্তর থেকে। এই নিয়ে তার কোনো অভিযোগ নেই, কাঁদুনি নেই, বরঞ্চ সন্তানদের মুখ চেয়ে হাসি মুখে সে দুঃখকে বরণ করে নিয়েছে। দরিদ্র হওয়ার কারণে তাদেরকে অনেক অপমানও সইতে হয়েছে। দরিদ্রপীড়িত সংসারে অপু দুর্গাকে কত কষ্টে যে মানুষ করেছিল, কিন্তু সেই দুর্গা তাকে ছেড়ে আকাশের নীলিমায় হারিয়ে গিয়েছে। এই বেদনাভার সর্বজয়াকে মর্মে মর্মে দগ্ধ করেছিল। দুর্গা চলে যাবার পর সর্বজয়া আর নিশ্চিন্দপুরে থাকতে চান না, তাই গ্রাম ছেড়ে তারা অন্য গ্রামে চলে যান একটু ভালোভাবে বাঁচার জন্য। সমস্ত দরিদ্র বা কিছুহীনতা, যা কিছু অপমান, সব কিছুকে পেছনে ফেলে তারা নতুনভাবে নতুন সংসারে ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখেছে। তোমাদের চিঠি ও রচনার ভিডিও আমাদের চ্যানেলে কিছু দেয়া আছে, আর যেগুলো দেয়া নেই আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। যেগুলো দেয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।